কল্পনা করুন একটা বিশাল আকাশচুম্বী রকেট যার গর্জনে চারপাশের মাটি থরথর করে কাঁপছে। রকেটের একেবারে মাথায় বসে আছেন 4 জন মহাকাশচারী, আর তাদের গন্তব্য চাঁদ। হ্যাঁ, 50 বছরেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদে ফিরছে। অবিশ্বাস্য। কিন্তু এবার মানুষ শুধু চাঁদে গিয়ে একটা পতাকা পোতে আর কিছু পাথর কুড়িয়ে পৃথিবীতে ফিরে আসবে না। এবারের উদ্দেশ্যটা মানবজাতির ইতিহাস চিরকালের জন্য বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো নাসার আগামী সবচেয়ে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক মহাকাশ অভিযান আর্টেমিস 2 বা আর্টেমিস 2 নিয়ে। অ্যাপোলো মিশনের কথা তো আমরা সবাই পড়েছি বা শুনেছি, কিন্তু এই 21 শতকে দাঁড়িয়ে যখন আমাদের হাতে এত আধুনিক প্রযুক্তি, তখন নাসা কেন আবার চাঁদে মানুষ পাঠাচ্ছে? কারা যাচ্ছেন এই জীবনের ঝুঁকি নেওয়া মিশনে? আর কেনই বা একে বলা হচ্ছে মঙ্গলে যাওয়ার প্রথম ধাপ? চলুন আজ সেই অজানা গল্পটাই শোনা যাক। আমি তো শুরু থেকেই ভীষণ এক্সাইটেড। আচ্ছা, প্রথমেই আমাকে এটা পরিষ্কার করে বোঝান, এই আর্টেমিস 2 মিশনটা আসলে কি? এর বিশেষত্বটা কোথায়? আর্টেমিস 2 হল নাসার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় ধাপ। এর আগে আর্টেমিস 1 মিশনে কোনো মানুষ ছিল না, সেটা ছিল শুধু একটা টেস্ট। কিন্তু আর্টেমিস 2 হল প্রথম ক্রুড মিশন, অর্থাৎ এতে মানুষ থাকছে। 1972 সালে অ্যাপোলো 17-এর পর এই প্রথম মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে আবার চাঁদের কক্ষপথে যাচ্ছে। মানে প্রায় অর্ধ শতাব্দী পর, ভাবা যায়। আর কারা যাচ্ছেন এই মিশনে? এই মিশনে যাচ্ছেন 4 জন অত্যন্ত সাহসী মহাকাশচারী। এদের মধ্যে আছেন ক্রিস্টিনা কোচ, যিনি প্রথম নারী হিসেবে চাঁদের অভিযানে অংশ নিচ্ছেন, আর আছেন ভিক্টর গ্লাভা, যিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসেবে এই যাত্রার অংশ হচ্ছেন। তাদের সাথে আছেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান এবং কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি হ্যানসেন। সত্যি ইতিহাস তৈরি হতে চলেছে। কিন্তু এদের চাঁদে নিয়ে যাবে কে? মানে রকেটটা কতটা শক্তিশালী? এদের নিয়ে যাবে নাসার তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট SLS বা স্পেস লঞ্চ সিস্টেম। এটা এতটাই শক্তিশালী যে এর থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রায় 40টি জাম্বো জেটের সমান। এই রকেটের মাথাতেই বসানো থাকবে ওরায়ন নামের সেই অত্যাধুনিক মহাকাশযান, যেখানে এই 4 জন বসে থাকবেন। 40টি জাম্বো জেট? বাপরে! আচ্ছা, আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে। এই 4 জন কি চাঁদের মাটিতে নামবেন, যেমন নীল আর্মস্ট্রং নেমেছিলেন? না, আর্টেমিস 2 মিশনে তারা চাঁদের মাটিতে পা রাখবেন না। এই মিশনটা অনেকটা টেস্ট ড্রাইভের মতো। তারা ওরায়ন মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে চাঁদের দিকে যাবেন, চাঁদের একদম কাছ দিয়ে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। চাঁদের চারপাশে ঘুরে চলে আসবে? মানে এটা কি একটা স্পেস লং ড্রাইভের মতো? অনেকটা সেরকমই বলতে পারেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্রি রিটার্ন ট্রেজেক্টরি। ওরায়ন মহাকাশযানটি পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দিকে যাবে। এরপর সে চাঁদের মাধ্যাকর্ষণ বলকে ব্যবহার করে একটা ইংরেজি 8 বা ফিগার 8-এর মতো পথ তৈরি করবে। মানে চাঁদের মাধ্যাকর্ষণ বলটাই ওদের ঘুরিয়ে দেবে? একদম ঠিক। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, মহাকাশে যদি যানটির ইঞ্জিন হঠাৎ করে খারাপও হয়ে যায়, তাহলেও কোনো অতিরিক্ত জ্বালানি ছাড়াই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির দোলনার ধাক্কার মতো ওদের নিজে থেকেই পৃথিবীর দিকে ঠেলে ফেরত পাঠিয়ে দেবে। মনে আছে অ্যাপোলো 13 সিনেমার কথা? সেখানেও ইঞ্জিন নষ্ট হওয়ার পর এই ট্রিকটাই মহাকাশচারীদের প্রাণ বাঁচিয়েছিল। মানে এটা কিভাবে সম্ভব, প্রকৃতির নিয়মকে ইঞ্জিনের মতো ব্যবহার করা? কিন্তু মহাকাশের এই গভীর যাত্রায় তারা যে যানটিতে থাকবেন, সেই ওরায়ন কতটা সুরক্ষিত? ওরায়ন ক্যাপসিউল হল মানুষের তৈরি এযাবৎকালের সবচেয়ে আধুনিক এবং সুরক্ষিত স্পেসক্রাফট। দেখুন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাকাশ কেন্দ্র পৃথিবীর খুব কাছে থাকে। পৃথিবীর নিজস্ব যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা স্পেস স্টেশনকে মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে। কিন্তু ওরায়ন যাবে ডিপ স্পেস বা গভীর মহাকাশে। গভীর মহাকাশ মানে কি সেখানে বিপদ অনেক বেশি? প্রচুর বেশি। সেখানে পৃথিবীর কোনো সুরক্ষা বলয় নেই। সূর্য থেকে ছুটে আসা সোলার ঝড় বা সোলার ফ্লেয়ার এবং মহাজাগতিক প্রাণঘাতী রেডিয়েশনের মারাত্মক ভয় আছে। তাই ওরায়নের ভেতরে একটি বিশেষ রেডিয়েশন শেল্টার তৈরি করা হয়েছে। কোনো সোলার ঝড় ধেয়ে এলে মহাকাশচারীরা সেই শেল্টারের ভেতর ঢুকে নিজেদের প্রাণ বাঁচাতে পারবেন। এর লাইফ সাপোর্ট সিস্টেম এতটাই উন্নত যে তা পুরোপুরি একটি ভাসমান মিনি পৃথিবীর মতো কাজ করবে। বুঝলাম, কিন্তু এত কোটি কোটি টাকা খরচ করে এত ঝুঁকি নিয়ে চাঁদে ফিরে গিয়ে মানবজাতির আসলে কি লাভ হবে? লাভটা সুদূর প্রসারী। আর্টেমিস প্রোগ্রামের আসল উদ্দেশ্য শুধু চাঁদে যাওয়া নয়, উদ্দেশ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী বেস ক্যাম্প বা কলোনি তৈরি করা। তাছাড়া নাসা চাঁদের কক্ষপথে একটি স্পেস স্টেশনও বানাচ্ছে, যার নাম লুনার গেটওয়ে। চাঁদে বেস ক্যাম্প?
কিন্তু সেখানে তো শুধু পাথর আর ধুলো, মানুষ থাকবে কি করে? এর পেছনের সবচেয়ে বড় কারণ হল জল। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকার গহ্বরগুলিতে প্রচুর পরিমাণে বরফ বা জল জমে আছে। আর জল মানে শুধু পান করার জল নয়। তাহলে আর কি কাজে লাগবে এই জল? জল বা H2O-কে অত্যাধুনিক প্রযুক্তিতে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন শ্বাস নেওয়ার জন্যে, আর তরল হাইড্রোজেন রকেটের রকেট ফিউয়েল হিসেবে কাজ করবে। অর্থাৎ চাঁদ হবে মহাকাশের একটি রিফিউলিং স্টেশন বা পেট্রোল পাম্প। কিন্তু এখানেই শেষ নয়। আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। অবাক করার মতো সেটা কি? আর্টেমিস 2 মিশনে ওরায়ন ক্যাপসুল চাঁদের পিছনের দিক দিয়ে গভীর মহাকাশে প্রায় 10,000 কিলোমিটার দূরে চলে যাবে। এটা মানব ইতিহাসে এমন একটা রেকর্ড হতে চলেছে যা আগে কখনো হয়নি। একটু দাঁড়ান, এর আগে মানুষ কি এত দূরে যায়নি? না, মানব ইতিহাসে কোনো মানুষ পৃথিবী থেকে এতটা দূরে গভীর মহাকাশে এর আগে কখনো পৌঁছয়নি। পৃথিবী থেকে প্রায় 4,60,000 কিলোমিটার দূরে থাকবেন তারা। ভাবলে গা ছমছম করে না? সত্যি গা ছমছম করার মতো। এই বিশাল অনন্ত শূন্যতায় পৃথিবী থেকে এতটা দূরে ওরা শুধু 4 জন মানুষ। আর ফেরার সময় কি হবে? ফেরার সময়টা আরও ভয়াবহ। 10 দিনের এই যাত্রা শেষে ওরায়ন যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন তার গতি থাকবে ঘণ্টায় প্রায় 40,000 কিলোমিটার, মানে শব্দের গতির চেয়েও 32 গুণ বেশি, যাকে আমরা ম্যাক 32 বলি। অবিশ্বাস্য! এত স্পিডে তো বায়ুমণ্ডলের ঘর্ষণে ক্যাপসুলটা পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক এই কারণেই ওরায়নের নিচে লাগানো আছে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী হিট শিল্ড। বায়ুমণ্ডলে ঢোকার সময় এর বাইরের তাপমাত্রা হবে প্রায় 2760 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় অর্ধেক। বাপরে, সূর্যের তাপমাত্রার অর্ধেক! হ্যাঁ, কিন্তু ভেতরের মহাকাশচারীরা একদম আরামে থাকবেন। আর এই প্রচণ্ড গতি কমানোর জন্য নাসা একটা দারুণ কৌশল ব্যবহার করবে, যাকে বলে স্কিপ রি-এন্ট্রি। অনেকটা পুকুরের জলে চ্যাপ্টা পাথর ছুড়লে যেমন লাফিয়ে লাফিয়ে যায়, ওরায়ন ক্যাপসুলও বায়ুমণ্ডলে একবার ধাক্কা খেয়ে একটু উপরে উঠে আবার ভেতরে ঢুকবে। এতে ঘর্ষণ এবং তাপ দুটোই কমে যাবে। সত্যি বিজ্ঞানের এক চরম ম্যাজিক। কিন্তু আপনি শুরুতে একটা কথা বললেন, এই মিশন নাকি মঙ্গলে যাওয়ার প্রথম ধাপ। চাঁদের সাথে মঙ্গলের কি সম্পর্ক? এখানেই লুকিয়ে আছে আর্টেমিস প্রোগ্রামের সবচেয়ে বড় টুইস্ট বা ক্লাইম্যাক্স। নাসা আসলে শুধুমাত্র চাঁদে যাওয়ার জন্য এত কিছু করছে না, তারা চাঁদের কঠিন পরিবেশকে একটা ল্যাবরেটরি বা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। ট্রেনিং গ্রাউন্ড? কিসের ট্রেনিং? মঙ্গলে যাওয়ার ট্রেনিং। মঙ্গল গ্রহ পৃথিবী থেকে এতটাই দূরে যে সেখানে যান্ত্রিক কোনো গণ্ডগোল হলে বা বিপদ হলে পৃথিবী থেকে সাথে সাথে সাহায্য পাঠানো একেবারেই অসম্ভব। তাই পৃথিবী থেকে মাত্র 3 দিনের দূরত্বে থাকা চাঁদে বেস ক্যাম্প তৈরি করে নাসা দেখতে চাইছে যে মানুষ পৃথিবীর সাহায্য ছাড়া অন্য কোনো রুক্ষ গ্রহে মাসের পর মাস বাঁচতে পারে কিনা। মানে চাঁদ হলো আমাদের ফাইনাল টেস্ট ড্রাইভ, আর আসল লক্ষ্য হলো লাল গ্রহ মঙ্গল। একদম ঠিক। আমরা যদি চাঁদে টিকে থাকতে পারি, তবেই আমরা মঙ্গলে যাওয়ার সাহস করতে পারব। আর্টেমিস মিশন শুধু চাঁদের গল্প নয়, এটা হলো মঙ্গল জয়ের নীল নকশা। মাই গড, ভাবলেই তো গর্বে ভরে যায়। আর্টেমিস 2 হল সেই বিশাল স্বপ্নের প্রথম মানব উড়ান। 4 জন সাধারণ মানুষ আমাদের সবার হয়ে সেই অনন্ত অন্ধকারের দিকে ঝাঁপিয়ে দিচ্ছেন, যাতে ভবিষ্যতের মানবজাতি মহাবিশ্বের অন্যান্য গ্রহে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। ঠিক তাই। একটা সময় আমরা চাঁদের দিকে তাকিয়ে শুধু রূপকথার গল্প বানাতাম, আর আজ আমরা সেখানে নিজেদের দ্বিতীয় ঠিকানা বানাতে চলেছি। আর্টেমিস 2 প্রমাণ করে যে মানুষের অদম্য কৌতূহল আর সাহসের কোনো সীমানা নেই। আর কয়েকটা দিনের অপেক্ষা, যখন ওরায়ন পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দিকে রওনা দেবে, তখন আমরা সবাই মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হব। আপনাদের কি মনে হয়, এই 4 জন মহাকাশচারী যখন গভীর মহাকাশ থেকে সেই ছোট্ট নীল বিন্দু অর্থাৎ পৃথিবীর দিকে ফিরে তাকাবেন, তখন তাদের কেমন লাগবে? আর চাঁদকে কি আমরা সত্যিই একদিন আমাদের দ্বিতীয় ঘর বানাতে পারব? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাকাশের এমন সব রোমাঞ্চকর রহস্য আর বিজ্ঞানের অদ্ভুত সুন্দর গল্পগুলো সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে মহাবিশ্বের নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।